মোদি কিন্তু সৌদি আরব ছিল। মোদি সৌদি আরব থেকে 400 কিলোমিটার দূর দিয়ে তার দেশ ভারতে বা দিল্লি এয়ারপোর্টে আসতে হয়েছিল। পাকিস্তানের আকাশসীমা দিয়ে তার বিমান আসতে পারে নাই। পাকিস্তানিদেরকে কি ভয় সে পায়। তখনও কিন্তু পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে নেই, কিন্তু সে সাহস করে নেই সৌদি থেকে সরাসরি মুম্বাই এয়ারপোর্টে না আসে উনি প্রায় 300 কিলোমিটার দূর দিয়ে এসে দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেছে। আজকে কাশ্মীর প্রসঙ্গ, কাশ্মীর এই জায়গায় কেন আসলো আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা মুসলমানরা মরে বুঝি, বেঁচে থাকতে আমরা বুঝতে পারি না। মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এটা। দেখেন এখানে দুইটা উদাহরণ দেখেন, কলিমুল্লাহ ভাই আছেন সেহেতু বলি, যখন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের ঘোষণা দেওয়ার পরে উনি বলেছিলেন দ্বিজাতি তথ্য যারা বুঝছেন না, যে সমস্ত মুসলমানরা এখনো ভারতে আছেন, আমি অনুরোধ করব আপনারা ভারতের দাসত্ব ছাড়া আর কিছুই পাবেন না। একথাটা মোহাম্মদ আলী জিন্না তার ওপেনিং সিরিমনি তে উনি এই স্পিচে উনি এই বক্তব্যটা বলেছেন। আরেকটা জিনিস দেখেন, মুসলমানদের কপাল কত খারাপ। আমরা ভারতের জাতীয় সঙ্গীত শুনি না, সেটা দেখেন আমাদের কি দুর্ভাগ্য, সে জাতীয় সঙ্গীতের যিনি রচয়িতা তিনি কিন্তু কোনো ভারতীয় লোক নয়, তিনি হলেন পাকিস্তানের লোক। এবং পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল সাহেব, তিনি হলেন ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা, কিন্তু তাকে ভারত জাতীয় কবি হিসাবে ডিক্লেয়ার দেয় নাই। কেন? 47-এ দেশ ডিভাইড হওয়ার পরে কবি আল্লামা ইকবাল সাহেব বলেছিল, जो भी मुसलमान अभी तो इंडिया में रह गया, हिंदुस्तान में रह गया, हम इस लोग को बोलेगा जब आप लोग सही सलामत में पाकिस्तान आ जाओ, नहीं तो तुम सब इंडियन का हाथ में कत्ल हो जाएगा। আর এই বক্তব্যের কারণে তারা জাতীয় কবি ডিক্লেয়ার করে নেয় এবং তাকে সেই সম্মান দেয়। আজকে আমরা যাদের জন্য কাঁদছি, যাদের জন্য আমরা আজকে বারবার আমাদের অনুভূতির কথা, আমাদের দুঃখের কথা, বেদনার কথা যাদের জন্য আমরা উচ্চারণ করছি, তারা নিজেরাই বুঝেন না যে তারা কখনোই ভারতীয় ছিলেন না। ভারতীয়রা তাদেরকে মুসলমান হিসাবে ট্রিট করে, ভারতের নাগরিক হিসাবে ট্রিট করে না। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সে ভারতের দাসত্ব করছি। আজকে কাশ্মীর সম্বন্ধে যে কথা বলছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কলিমুল্লাহ সাহেব বলছে, শুনছেন তো? পেহেলেগাঁওতে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে একজন নারী যিনি বেঁচে এসেছেন, তিনি প্রথমে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঘটনার বর্ণনা দিয়েছিলেন এমন ভাবে যে আমি যখন কাশ্মীর শ্রীনগরে গেলাম তখন দেখলাম 20 ফুট পর পর এক একটা করে সেনা সেখানে অবস্থান করছে এবং সেনা বাহিনী গাড়িগুলি এমন ভাবে টহল দিচ্ছে যে সেখানে নিরাপত্তার কোনো অভাব নাই। যখন আমি পেহেলগাঁওতে যাই পৌঁছলাম, সেখানে যেয়ে দেখি সেখানে ভারতের একজন পুলিশও নাই বা স্থানীয় কোনো নিরাপত্তা কর্মীও নাই। এতই অরক্ষিত অবস্থায় ছিল যে সেখানে সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করতে সুযোগ পেয়েছিল এবং আমার স্বামীকে আমি হারাইতে বাধ্য হয়েছি। এ হলো তার বক্তব্য। কলিমুল্লাহ ভাইয়ের বক্তব্যের সাথে আজকে এই কথাটা মিলে যায়, ওই বিবিসির সাথে যে কথাটা বলেছিল সেই বক্তব্যের সাথে এটা মিলে যায়। তাই আমরা অনুধাবন করছি, বলছি যে আজকে ভারত নায়ের খাতা খুলেছে, তার কোথাও কোনো বন্ধু নাই।
যারা তার বন্ধু ছিল তাদেরকেও সে শত্রু বানিয়ে ফেলছে। নেপালের সাথে সম্পর্ক নাই, ভুটানের সাথে সম্পর্ক নাই, মালদ্বীপের সাথে সম্পর্ক নাই, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক এখনো উন্নয়ন করতে পারে নাই। বাংলাদেশের সাথে যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সে সম্পর্ককে তারা নড়বড়ে করে ফেলেছে। ট্রানজিট সুবিধা বাতিল করে তারা তাদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সেহেতু পাকিস্তানের সাথে যে ঘটনা ঘটিয়েছে, পাকিস্তান তো তারা তাদের মতে চিরশত্রু পাবেন, তাদের সাথে ঘটানো তাদের জন্য কোনো বিষয় না। আমি বলেছিলাম এই জন্যই যে যখন ঘটনা ঘটেছে তখন মোদি কিন্তু সৌদি আরব ছিল। মোদি সৌদি আরব থেকে 400 কিলোমিটার দূর দিয়ে তার দেশ ভারতে বা দিল্লি এয়ারপোর্টে আসতে হয়েছিল। পাকিস্তানের আকাশসীমা দিয়ে তার বিমান আসতে পারে নাই। পাকিস্তানিদেরকে কি ভয় সে পায়। তখনও কিন্তু পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে নেই, কিন্তু সে সাহস করে নেই সৌদি থেকে সরাসরি মুম্বাই এয়ারপোর্টে না আসে উনি প্রায় 300 কিলোমিটার দূর দিয়ে এসে দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেছে। আজকে যে বিষয়টা আপনারা মনে করেন যে ভারত অনেক বড় কিছু, ইচ্ছা করলে অনেক কিছু করে ফেলতে পারে, আসলে সে অবস্থা ভারতের কখনো ছিল না, এখনো নাই। ভারতে দেখবেন ওই যে বোম্বাইতে ছবি দেখেন না, সে যুদ্ধের ছবি, সেই ছবি কোন সময় হয়? যুদ্ধকালীন সময় কিন্তু ছবি করে না। যুদ্ধ হলে ওই দেশের পরিচালকরা স্ক্রিপ্ট লেখে, কাহিনী লেখে। ওই কাহিনীর উপরে তারা একটা ফিল্ম বানায় আর তাদের জনগণকে দেখায় যে আমরা অমুক জায়গায় এই কাজ করে আসছি। আসলে কিন্তু ওখানে কিছুই করতে পারেনি, বরং মাইর খেয়ে আসছে। তো সেই ধরনের একটা রাষ্ট্র যারা নিজেদেরকে পরিস্ফুটিত করে মিথ্যাবাদী হিসাবে, তাদের কাছ থেকে ভালো কি আমরা আশা করতে পারি? আজকে মোদি যে কাজ করেছে, কলিমুল্লাহ ভাই বলছে যে সিন্ধুর জল চুক্তি, এটা 1964 সালে হয়েছিল। উনি নামও বলছে আইয়ুব খান এবং জওহরলাল নেহরু, এবং বিশ্ব ব্যাংক ছিল, জাতিসংঘ সেখানে সাইডলাইনে ছিল, তাদের সামনে চুক্তিটা করেছে। সেই চুক্তি বাতিল করার জন্য 2016 সালে তারা পাকিস্তানকে একটা চিঠি দিয়েছিল যে আমরা এই চুক্তি বহাল রাখতে চাই না, চুক্তি থেকে আমরা বের হয়ে যেতে চাই। পাকিস্তান তখন আন্তর্জাতিক লেভেলে এই বিষয়টা জানাইছে, তখন আর তারা সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। পরবর্তীতে তারা এই নাটক সাজাইছে, পহেলগাঁওতে নাটক সাজিয়ে সিন্ধুর জল চুক্তি বাতিল করেছে। দেখেন ভারতে আজকে খুব ভালো একটা পজিশনে আছে তা না। ভারত 5টা শর্ত দিয়ে পাকিস্তানের সাথে শর্ত দিয়েছে, পাকিস্তান সেখানে 8টা দিচ্ছে। আর পাকিস্তান যে কাজটা করছে সে কাজটা হলো তড়িৎ গতিতে ভারত 700 কোটি টাকার 700 প্রতিদিন ভারতের 700 কোটি টাকা লোকসান হবে। কিভাবে লোকসান হবে? পাকিস্তান বলেছে যে আমার আকাশ সীমা ভারতীয় কোনো বিমান ব্যবহার করতে পারবে না। ভারতের ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিগো বলেন, এদের বেসরকারি এয়ারলাইন্স, তাদের ফ্লাইটগুলি পরিচালনা করতে হলে মুম্বাই থেকে করতেন, এমিরেট হয়ে লন্ডনে যেত, আমেরিকাতে যেত, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যেত, যেখানে 300 থেকে 400 কিলোমিটার রাস্তা সাশ্রয় হতো। তো 400 কিলোমিটার রাস্তা সাশ্রয় হওয়া মানে তাদের খরচও কমে গেছে, তেলও কম খরচ হয়েছে, লাভের মুখে ছিল। কিন্তু পাকিস্তান যাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি লোকসানের মুখে পড়ে গিয়েছে এখনই। আর কবে আপনি সিন্ধুর জল আমার দিবেন বা দিবেন না, সেটা হলে কি হবে না হবে পরে সুদূর প্রসারী একটা এফেক্ট হবে। আর পাকিস্তান যেটা করেছে সেটা এখন এই মুহূর্তেই উইদিন সেকেন্ডের মধ্যেই কার্যকর হয়েছে এবং ভারত ক্ষতির সম্মুখীন হচ্ছে।